হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব যে নীতিশ কুমার তিনি যে এইবারে লোকসভা ইলেকশনে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন এবং তাকে কিং মেকার বলা হচ্ছে, যে তিনি কোন কোন পদ দাবি করছেন মোদি গভর্নমেন্টে এবং তার সঙ্গে সঙ্গে কেনই বা নীতিশ কুমারকে কিং মেকার হিসেবে বলা হচ্ছে। ডিটেলসে এই ভিডিওটার মধ্যে ডিসকাস করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমার যা কিছু ওপিনিয়ন আছে সেটা কমেন্ট করতে ভুলো না। না দেখো, প্রথমেই আসি নীতিশ কুমার। তোমরা জানো যে লোকসভা ইলেকশন যেটা গেছে তাতে কিন্তু সব থেকে মোস্ট ভাইটাল রোল প্লে করতে চলেছে, কারণ বিজেপি অ্যাজ এ সিঙ্গেল লার্জেস্ট পার্টি কিন্তু মেজরিটি পায়নি। সো এনডিএ যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের মধ্যে নীতিশ কুমারের যে জেডিইউ দল রয়েছে বা জনতা দল রয়েছে, সেটা কিন্তু সব থেকে মেজর ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যেটা বলা হচ্ছে নীতিশ কুমারের সহায়তায় কিন্তু গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, মোদি গভর্নমেন্ট ফর্ম করছে এবং থার্ড টাইম প্রাইম মিনিস্টার পদে কিন্তু দেখতে পাচ্ছি। এবং নীতিশ কুমার যেটা ডিমান্ড করেছে যে দুটো ক্যাবিনেট কিন্তু দিতে হবে, মোদি গভর্নমেন্টের আন্ডারে দুটো ক্যাবিনেট নীতিশ কুমারের জন্য থাকবে। তবে কোনো কোনো পেপারে বলা হচ্ছে যে দুটো নয়, চারটে ক্যাবিনেট নিয়ে কিন্তু বার্গেনিং চলছে মোদি গভর্নমেন্টের সঙ্গে। রেজাল্ট বেরোনোর পরে বলতে পারো যে এই নীতিশ কুমারের যে পার্টি, সেই পার্টি কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করছে। কারণ জেডিইউ দল যদি এনডিএ অ্যালায়েন্সের সঙ্গে আসে তবেই কিন্তু এনডিএ অ্যাজ এ মেজরিটি পার্টি হিসেবে কিন্তু সরকার তৈরি করতে পারবে। এবার আমি একটু ডিটেলসে বলি যে এই নীতিশ কুমার কোন কোন পদগুলোকে এক্সপেক্ট করছে এবং কি কি ডিমান্ড করতে চলেছে। দেখো, যেটা বিভিন্ন নিউজ পেপারে আসছে যে নীতিশ কুমার এক্সপেক্টেড করছে, বিভিন্ন জায়গাতে বার্গেনিং স্টার্ট করেছে। কোন কোন জায়গায়? প্রথম কথা তো মিনিস্টেরিয়াল পজিশন হোল্ড করার জন্য, অ্যাটলিস্ট যাতে চারটে ক্যাবিনেট মিনিস্টার পাওয়া যায়। এরপরে যেটা দাবি করছে সেটা হচ্ছে সেন্ট্রাল ফান্ডস বিহারকে দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে বিহারে যে অ্যাসেম্বলি ইলেকশন রয়েছে অক্টোবর নভেম্বর নাগাদ, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করা, 6 মাসের আগেই যাতে শুরু করা যায়, সেটার যাতে ব্যবস্থা করে গভর্নমেন্ট, তারও কিন্তু ডিমান্ড করা হচ্ছে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা বিহারকে স্পেশাল স্টেটাস ক্যাটাগরি দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। তোমরা জানো এইবারে লোকসভা ইলেকশনে টোটাল 12টা সিট কিন্তু জনতা দল থেকে আসছে, মানে জেডিইউ থেকে আসছে, এবং 240খানা সিট জেনে রাখো বিজেপি পেয়েছে। তো বিজেপি, তার সঙ্গে 12খানা হচ্ছে জনতা দল ইউনাইটেড সিট কিন্তু অ্যাড হচ্ছে। এছাড়া এর সঙ্গে সঙ্গে টিডিপি পার্টিও অ্যাড হচ্ছে। এবার যদি আমি একটু ডিটেলসে দেখাই তোমাদেরকে যে কোন দুটো অ্যাটলিস্ট ক্যাবিনেট পদ জেডিইউর কাছে আসছে, তো আমরা যদি দেখি জেডিইউর সব থেকে দুজন সিনিয়র মোস্ট লিডার, একজনের নাম হচ্ছে লালন সিং, আরেকজনের নাম হচ্ছে রামনাথ ঠাকুর। এই দুজন সিনিয়র লিডার কিন্তু ক্যাবিনেট মারফত যেটা জানতে পারছি, লালন সিং ইলেক্টেড হয়েছে বিহারের মুঙ্গের ডিস্ট্রিক্ট থেকে, আর রামনাথ ঠাকুর রাজ্যসভার এমপি রয়েছে। এবং রামনাথ ঠাকুর এই মুহূর্তে রাজ্যসভার এমপি রয়েছে এবং তিনি কর্পূরী ঠাকুর, তোমরা জানো এইবারে ভারতরত্ন দেওয়া হয়েছে কর্পূরী ঠাকুরকে, তার কিন্তু ছেলে এই হচ্ছে রামনাথ ঠাকুর, তাকেও কিন্তু ক্যাবিনেটে পদ দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। এবং নীতিশ কুমার সূত্রে যেটা জানানো হচ্ছে, বা নীতিশ কুমারের দল সূত্রে যেটা জানতে পারছি, সেটা হচ্ছে যে 12খানা সিট কিন্তু এইবারে লোকসভা ইলেকশনে রেজাল্টে ক্যাবিনেটের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এনডিএ গভর্নমেন্ট ফর্ম করতে গেলে এই 12খানা সিট কিন্তু মাস্ট দরকার। তার সঙ্গে সঙ্গে চন্দ্রবাবু নাইডু, তোমরা জানো টিডিপি দল থেকে বিলং করে চন্দ্রবাবু নাইডু, তিনিও কিন্তু কিং মেকার হিসেবে উঠে আসছেন, কারণ চন্দ্রবাবু নাইডুর এই টিডিপি দলও কিন্তু এনডিএ অ্যালায়েন্সের সঙ্গে অ্যাড হচ্ছে। এবং চন্দ্রবাবু নাইডু যেটা দাবি করছে সেটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল স্টেটাস ক্যাটাগরি যাতে পাওয়া যায়, আর তার সঙ্গে সঙ্গে পার্লামেন্টে স্পিকারের পদটা পাওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে টিডিপি দল থেকে। যদিও মিস্টার নীতিশ কুমার এবং নাইডু, জেনে রাখো এই যে দুজন রয়েছে এরা কিন্তু বিজেপি যেটা 240 সিট রয়েছে সেই 240 সিটের সঙ্গে অ্যাড হয়ে মেজরিটি ফর্ম করতে কিন্তু হেল্প করছে। অর্থাৎ এরা যদি সবাই অ্যাড হয়ে চলে আসে তাহলে এনডিএ প্রায় 293খানা সিট পায়, যেটা 272খানা সিট পেলে মেজরিটি ফর্ম করে দেয়। তো সেক্ষেত্রে এনডিএ অ্যালায়েন্স 293খানা কিন্তু সিট পাচ্ছে, আর যার উপর বেস করে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার থার্ড টাইম সরকারে কিন্তু আসছে এবং অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে। দেখো, লোকেরা অলরেডি অ্যাওয়ার ছিল, এবং যেটা জনতা দল ইউনাইটেড থেকে বারবার বলা হচ্ছে যে এই ধরনের মোদি গভর্নমেন্ট থেকে বার্তা ইলেকশনে আগে থাকতেই স্টার্ট হয়েছিল। ইলেকশনের আগে মোদি গভর্নমেন্ট অলরেডি বলেছিল যে অ্যাটলিস্ট 4টা থেকে 5টা ক্যাবিনেট পোস্ট প্রোভাইড করা হবে যদি এরা ইলেকশনে জেতে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছিল যে একটা মিনিস্ট্রি অফ স্টেটও দেওয়া হতে পারে, অর্থাৎ প্রতিমন্ত্রী পদও কিন্তু একটা দেওয়া যেতে পারে। এটা কিন্তু অলরেডি বার্গেনিং চলছিল ইলেকশন
ইলেকশনের আগে থাকতেই, বিফোর ইলেকশন রেজাল্ট, এই ইলেকশন রেজাল্টের আগে থাকতেই কিন্তু এই জিনিসটা নিয়ে অলরেডি বার্গেনিং চলছিল জনতা দল ইউনাইটেড এবং এনডিএর সঙ্গে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এইবার যখন জনতা দল ইউনাইটেড অ্যাজ এ কিং মেকার হিসেবে নীতিশ কুমার উঠে এসছে, নীতিশ কুমার কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু বিহারের জন্য নিয়ে যাবে। প্রথম কথা তো বিহারের জেনে রাখো, লোকসভা যেটা রেজাল্টের পরে বিহারে নীতিশ কুমার চাইছে যে এই মুহূর্তে খুব তাড়াতাড়ি অ্যাসেম্বলি ইলেকশন যাতে করানো যায়, কারণ যদি 6 মাসের মধ্যে অ্যাসেম্বলি ইলেকশন করানো যায় তাহলে কিন্তু এই মুহূর্তে লোকেরা জেডিইউ কে ভোট দিয়েছে, তো খুব তাড়াতাড়ি যদি আমরা ইলেকশন করাতে পারি তাহলে আমরা অ্যাসেম্বলিতেও কিন্তু ভালো সিট কিন্তু পাবো। জেডিইউ কিন্তু অলরেডি কিন্তু যেটা খুব 45টা সিট কিন্তু অলরেডি দখল করেছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে 45 কিন্তু অলরেডি সিট কিন্তু পেয়েছে জেডিইউ। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যদি দেখি স্টেট বিজেপি যেটা রয়েছে, বিহারের যে স্টেট বিজেপি, তারা কিন্তু অপোজ করছে এই জেডিইউ ডিমান্ডটাকে যে আর্লি ইলেকশন করানোর জন্য, যাতে না হয় তার জন্য কিন্তু স্টেট বিজেপি অপোজ করছে। আর বিহারে তোমরা জানো যে এই যে ইলেকশন সেটা কিন্তু অ্যাসেম্বলি ইলেকশন অক্টোবর নভেম্বরে হওয়ার কিন্তু কথা আছে। এখন দেখা যাক সেটা আর্লি অ্যাসেম্বলি করা সম্ভব হয় কিনা, বা মোদি গভর্নমেন্ট কি ডিসিশন নেয়। আর জেনে রাখো এই নীতিশ কুমার তা এর সঙ্গে সঙ্গে আরো একটা যেটা ডিমান্ড করেছে সেটা হচ্ছে হাইয়ার অ্যালোকেশন অফ সেন্ট্রাল ফান্ড। সেন্ট্রাল ফান্ড থেকে এক্সট্রা মানি কিন্তু দাবি করেছে, কারণ বিহারে একটা স্কিম চলছে, বিহার লাগু উদ্যমী যোজনা। এই স্কিমের জন্য যে টাকা দরকার সেই টাকা কিন্তু সেন্ট্রাল ফান্ড থেকে দাবি করেছে। অলরেডি 2 লাখ টাকা করে প্রত্যেকটা 9.4 মিলিয়ন পিপলের কাছে কিন্তু অলরেডি টাকা গেছে। যখন 2023-এ সোশিও ইকোনমিক সার্ভে হয়েছিল তার উপর বেস করে যাদের নাম এসছে তারা কিন্তু 2 লাখ টাকার উপরে অলরেডি অ্যাসিস্ট্যান্স কিন্তু প্রোভাইড করেছে। আর যার জন্য এদের স্টেট ক্যাবিনেট থেকে প্রায় 2.5 লাখ কোটি টাকা কিন্তু স্পেন্ড হচ্ছে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। তো 2.5 লাখ কোটি টাকা কিন্তু স্পেন্ড হবে, তাই জন্য বিহার চাইছে এই মুহূর্তে তাদের কাছে সেন্ট্রাল ফান্ড বেশি করে আসুক। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যেটা নীতিশ কুমার দাবি করছে যে খুব তাড়াতাড়ি যাতে বিহারকে স্পেশাল ক্যাটাগরি স্টেটের আওতায় নিয়ে আসা হয়। তার মানে বুঝতেই পারছো বার্গেনিংটা কিন্তু ভালোভাবেই চলছে এবং বড়ভাবেই চলছে। কারণ তোমরা জানো এই যে স্পেশাল ক্যাটাগরি স্টেটের যে দাবিটা সেটা কিন্তু প্রথম চন্দ্রবাবু নাইডু কিন্তু বলেছিল অন্ধ্রপ্রদেশের জন্য। এখন যেই সুযোগ বুঝেই কিন্তু নীতিশ কুমারও বলছে যে আমাদেরকেও কিন্তু এই স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস প্রোভাইড করতে হবে। এবার বুঝতেই পারছো নীতিশ কুমারের রোলটা কতখানি এনডিএ গভর্নমেন্ট ফর্ম করতে গেলে। তো এবার এখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নীতিশ কুমারকে দেখা যাচ্ছে যে মোদিজির কে প্রণাম করতে যাচ্ছে। তো এই ভিডিওটা নিয়েও অনেক মিমস চলছে বিভিন্ন জায়গাতে, কারণ ইলেকশন তো এনডিএ লড়েছে কিন্তু সরকার ডিসাইড করছে কিন্তু নীতিশ কুমার। তো এই জন্য একটা মিমস চারদিকে হচ্ছে যে ইলেকশন আপ লোগ লড়িয়ে সরকার হাম ডিসাইড করেंगे। তো বুঝতেই পারছো অ্যাজ এ কিং মেকার উঠে আসছে কে নীতিশ কুমার। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তুমি মাস্ট কমেন্ট করে জানিও যে নীতিশ কুমার অ্যাজ এ কিং মেকার হিসেবে কোন কোন পদ দাবি করতে পারে, এবং তোমার কি ওপিনিয়ন আছে নীতিশ কুমারের এই প্লেগ্রাউন্ড নিয়ে। ভালো থাকো, সাবধানে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।